সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের লাইভে আশা করি আমাদের যারা আছেন তারা আমাদের সাথে লাইভটাতে আজকে যোগ দিবেন। একটু কনফার্ম করবেন যারা দেখছেন যে আমাদের লাইভের ভিডিও এবং অডিওতে অল ওকে আছে কিনা, আমরা সবকিছু ঠিক মতো পাচ্ছি কিনা। ঠিক আছে, ধন্যবাদ। আহ, আমাদের আজকের যে অনুষ্ঠানটির আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের যে নির্বাচিত সরকারের নির্বাচন এবং বর্তমান বাংলাদেশ। আমাদের আজকের এই অনুষ্ঠানের যে দুজন আমাদের আলোচক আছেন, দুজনই আমাদের এই যে বর্তমান জঙ্গি দখলদার সরকারের বিরুদ্ধে যে অন্যতম মুখ, যারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে আসলে কোনো সময় আপোষ করার জন্য তৈরি নয়। এদের মধ্যে একজন হচ্ছেন আমাদের আফসানা কিশোর আপা এবং একজন হচ্ছেন জনাব বাঁধন মুন্সী। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং স্বাগতম আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ। যেমন থাকা যায় দেশের এই পরিস্থিতিতে আমরা সেরকমই আছি। লড়াই চলছে। আমরা কখনো ক্লান্ত কখনো উজ্জীবিত এভাবেই আছি আর কি। আমি খুব একটা ভালো নাই, তারপরে ভালো থাকার চেষ্টায় আছি। আসলে এই মুহূর্তে আমরা দেশে বা দেশের বাইরে যারাই হয়তো বা বাংলাদেশ বা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, তারা কারোর পক্ষে আসলে ভালো থাকা সম্ভব নয়। কারণ আহ সেটা সেই জুলাই আগস্ট থেকে শুরু হয়েছে, যার হয়তো বা চূড়ান্ত রূপ এখন হয়তো বা দেখছি আমরা। বাংলাদেশের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা আসলে কোনোটাই এখন আর আমাদের মানে আমরা নিরাপদ বোধ তো দূর মানে দূর অনেক দূরস্থ, কিন্তু সেটা আমরা কোনোভাবে দেখছি না যে সেটা আদৌ আর থাকবে কিনা। সেটা নিয়ে আমাদের আসলে সন্দেহটা এই মুহূর্তে অত্যন্ত প্রবল, এবং যার জন্য আসলে এই মুহূর্তের যারা জঙ্গি দখলদার তারাই সব দিক থেকেই দায়ী। কারণ বাংলাদেশের যে আজন্ম যেই আমাদের একটা ঠিক ছিল, আমাদের আমাদের আজন্ম যে একটা নীতি ছিল যে ফ্রেন্ডস ফর অল, আমরা কারোর আভ্যন্তরীণ ব্যাপারে কোথাও কোনো ধরনের আমাদের ইন্টারফেয়ার হবে না, কারোর প্রতি আমাদের আমরা কাউকে কারোর আভ্যন্তরীণ যুদ্ধে কোথাও হস্তক্ষেপ করব না, কোথাও অংশ নিব না। কিন্তু সেটা হয়তোবা এখন যারা আছে তাদের নীতির মধ্যে নেই। তারা বাংলাদেশের প্রাথমিক নীতির বাইরেই আসলে তারা কাজ করছে, যার ফলে আমরা আমাদের এই মুহূর্তের যিনি দখলদারদের প্রধান সেনাপতি, তাকে বলতে শুনি যে ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে হয়তো বা আমাদের প্রস্তুত হতে হবে, আমাদের সেনাবাহিনী বা আমাদের প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত হওয়ার জন্য বলা হয়ে থাকে। যেটা আসলে আমাদের সব দিক থেকে আমাদের ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের জানমালের নিরাপত্তা যাই যতটুকুই আছে সেটার প্রতিও হুমকি। তো আমি আজকের অনুষ্ঠানটা প্রথমে আসলে শুরু করতে চাচ্ছি আফসান আপাকে একটা কোশ্চেন দিয়ে। যে আফসান আপা, আজকে তো হচ্ছে 1লা মে, বাংলাদেশের হিসেবে আজকে মে দিবস পালন করা হয়ে থাকে। গত 30 তারিখ, 30 তারিখ আশুলিয়াতে নতুন আরো দুটি আহ, শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কারণ হিসাবে বলা হয়েছে কর্মীদের নিয়ম না মানার কারণ বলা হয়েছে। আহ, তো আপা, সেই অগস্টের 5 তারিখের পর থেকে যে পরিমাণ কলকারখানা বন্ধ হয়ে গেল, এই প্রেক্ষিতে আসলে অগস্টের 5 তারিখের আগে এবং এর পরে আজকের বাংলাদেশে বাংলাদেশের শ্রমিকেরা কেমন আছে বলে আপনি মনে করেন? পুরো বাংলাদেশ ধন্যবাদ। পুরো বাংলাদেশ যেরকম আছে শ্রমিকেরাও তার থেকে খুব একটা ভালো নেই। ঘটনা আমরা যেটা পর্যালোচনা করেছি দেখেছি যে শুধু আশুলিয়াতে এই নতুন করে কারখানা বন্ধ হয়েছে তাই নয়, গত 2 মাসে শুধু নারায়ণগঞ্জে আপনি দেখবেন যে 19টা কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে গাজী টায়ার যদি খেয়াল করেন সেখানকার শ্রমিকরা কর্মহীন হয়েছে এবং বেক্সিমকোর প্রায় 40,000 কর্মী কর্মহীন হয়েছে। শ্রমিকরা প্রতিদিন লড়ছেন বর্তমান পরিস্থিতির সাথে, তাদের আয়ের উৎস চলে যাচ্ছে, তারা কর্মহীন হচ্ছে এবং সবচেয়ে বড় কথা শিল্পাঞ্চলে যেটা প্রয়োজন থাকে আর কি, নিরাপত্তা এবং গ্যাসের সাপ্লাই, বিদ্যুতের সাপ্লাই, সেগুলোও কিন্তু বিঘ্নিত হচ্ছে। যে কারণে দেখা যাচ্ছে যে এটা এপ্রিল মাস শেষ হলো, আমি এবং বাঁধন আমরা যে প্রোগ্রামগুলো করেছি আমরা দেখেছি যে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় লাখের উপরে শ্রমিক সত্যিকার অর্থে বেকার হয়ে গিয়েছে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটার সাথে তারা মানিয়ে নিতে পারছে না এবং তারা
রোজার ঈদের আগে দেখবেন খেয়াল করে তারা সানকিহাতে কিন্তু একটা আন্দোলন করার চেষ্টা করেছিলেন, যেটার উপরে একটা বর্বর হামলা করেছে আমাদের জঙ্গি বন্ধু ইউনূস সরকার। তারা কিন্তু তাদেরকে সেভাবে ইয়ে করেছে আর কি, যে তাদেরকে ডিসমেন্টাল করেছে ভয়ঙ্কর এক ধরনের আক্রমণ দিয়ে। তাদেরকে এমন কোনো কিছু করে নাই যেটা বাকি ছিল। এবং তার আগে আপনারা দেখেছেন যে গত বছরের শেষের দিকে কিন্তু একজন শ্রমিক গুলিতে মারাও গিয়েছেন, একজন নারী শ্রমিক মারা গিয়েছেন। তো শ্রমিকদের মূলত অবস্থা এরকমই, তারা খেয়ে না খেয়ে চলছেন। এবং আমাদের সামাজিক সুরক্ষার যেই আমব্রেলাটা আমরা বলি, বিভিন্ন ভাতা টাতা, সেগুলোও তো বন্ধ হয়ে গিয়েছে। শুধু শ্রমিকরা না, শ্রমিকদের সাথে বাংলাদেশের যেই অংশ আমরা বলি যে সুবিধা বঞ্চিত, যেমন বিধবা, তারপরে প্রতিবন্ধী, হ্যাঁ, এবং আহ স্বামী পরিত্যক্তা নারী, এরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে এই জুলুমের শিকার জঙ্গি বন্ধু ইউনূস সরকারের। তারা প্রতিদিন বাস্তবতার সাথে লড়াই করছেন। এরকম অবস্থাই চলছে। এক কথায় বলা যায় শ্রমিকরা ভালো নেই। মে দিবসে বলতে হয় যে বাংলাদেশের শ্রমিকরা সত্যিকার অর্থে ভালো নেই, তাদের পরিস্থিতি খুবই নাজুক। ধন্যবাদ আপু। আসলে আপনি যে কথাটা তুললেন সেটার সাথে একটু আরো যোগ করি, যেটা আপনি হয়তো বলছিলেন গাজী বা বেক্সিমকোর কথা। গাজীর ব্যাপারটা আসলে তো আমরা সবাই চোখের সামনেই দেখলাম যে কিভাবে লুট করে শুধুমাত্র হয়তো বা মানে একজন মুক্তিযোদ্ধার সম্পত্তি বা প্রতিষ্ঠান বলে যে আক্রোশ, যেখানে হচ্ছে যে আশেপাশের এলাকা থেকে মানে মাইকিং করে লোক ডেকে এনে লুট করানোর চেষ্টা, পরবর্তীতে সেখানে যারা লুট করতে গেল তারাও আগুনে মারা গেল, কিন্তু সেটার কিন্তু কোনো ধরনের মানে রিপোর্ট বা কোনো কিছু আমরা দেখিনি। আর এটা তো হচ্ছে যে আগুন দিয়ে জ্বালিয়ে দিল বা মানুষ লুট করে চলে গেল। সবচেয়ে মানে বড় যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল যে পার্কটা ছিল, যেটাকে বন্ধ করা হলো। এবং ঈদের আগে আপনারা সবাই হয়তোবা দেখবেন বলা হচ্ছিল যে গাড়ি বিক্রি করে বেতন দেওয়া হলো। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এদের যখন বের করে দেয়া হলো, মানে শ্রমিকরা তো বের হয়ে আসলো, সবটা লক লক হয়ে গেল, কিন্তু রাতে যেটা শুরু হয়েছে এখন সেটা হচ্ছে ভিতরের কাঁচামাল বের করা হচ্ছে এবং আদার্স ভাবে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলাকে অ্যাজ এ স্ক্র্যাপ বিক্রি করার সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট এই মুহূর্তে ওইখানকার যারা সিকিউরিটি গার্ড তাদের সবগুলাকে শিফটিং করে দেওয়া হয়েছে, তারা নেই, বাইরের নতুন সিকিউরিটি গার্ড আনা হয়েছে। মানে ইন্ডাস্ট্রি জোন আর কিছু থাকবে না সবচেয়ে যেটা মনে হচ্ছে। যে বাংলাদেশের যদি এফএমসিসি এর সবচেয়ে বড় কনজিউমার গ্রুপের যে আছে সিটি গ্রুপের কথাই যদি বলি, আপনি বিশ্বাস করবেন না যে সিটি গ্রুপের সিনারিওটা আমরা হয়তোবা শুধুমাত্র সময় টিভির ইস্যুটা নিয়ে দেখেছিলাম, যে অনেকে যে হয়তোবা কিছু মানে ছাত্র সমন্বয়ক নামধারী কিছু যারা জঙ্গি আছে তারা বিভিন্ন জায়গায় যে যখন এই তাদের ক্ষমতা দেখালো। কিন্তু সিটি গ্রুপেরটা আরো একটা মানে বড় কাজ যেটা তারা করেছে, সিটি গ্রুপ কিন্তু রোজার 1 মাস আগ থেকে বাংলাদেশে আর তেল আনতে পারে না। সোয়াবিন যে তেলটা সেটা ওদের আর আনার কোনো পারমিশন বা ওরা বিজনেস করছে না এই মুহূর্তে। যেটা একদম ক্লিয়ার মানে অথেন্টিক কথা, সেটা হচ্ছে যে বিজনেস করছে না। কিন্তু ওদের পোর্টে একটা জাহাজ, এই তেলটা ওরা করেছে কি বাংলাদেশের আরেকটা কোম্পানির নাম দিয়ে সেল করে দিয়েছে, সিটি গ্রুপ না, যারা এই মুহূর্তে দখলে আছে, যারা ঢাকায় আছে আপনি হয়তোবা চেক করে দেখতে পারেন সেই গ্রুপটার কি নামে বিক্রি করেছে সবাই হয়তোবা মানে মার্কেটে যখন তেলের বোতল গুলো 5 লিটারের বোতল এখন 980 টাকার কাছাকাছি, কিন্তু ওই কোম্পানির তেল বিক্রি হচ্ছে মার্কেটে এখন 832 টাকায়। মানে এমন একটা সিনারিও, সেটা হচ্ছে যে মানে মানুষের বিজনেস করার যে জিনিসটা আনা হয়েছে সেটাও তারা বিক্রি করতে দিবে না, সরাসরি হচ্ছে বাবা ওরা নিজেরা বিক্রি করে দিচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের এখনকার অবস্থা। তো এখন আমি বাঁধন আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপুকে যে ধরুন একটা কোশ্চেন করলাম, কোশ্চেনটা হয়তো একটু আপনার জন্য পীড়াদায়ক হবে। কারণ বাঁধন, আপনি হচ্ছেন বাংলাদেশের 1971 সালের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এবং বিপক্ষ শক্তির একদম, বা যে কারা সপক্ষের এবং কারা বিপক্ষের সেই আন্দোলন বা সেই প্ল্যাটফর্ম গণজাগরণ মঞ্চের, আমি বলি যে আপনারা হচ্ছেন সেই আন্দোলনের বীজ। এত বড় অর্জন বাংলাদেশ, হ্যাঁ একটা জিনিস ভালো হয়েছে, দুইটা ভাগ দেখা একদম
হ্যালো, হ্যালো। লাইন চলে গেছে। বাদাম সে মনে হয় আপনাকে গণজাগরণ মঞ্চ নিয়ে প্রশ্ন করতে চেষ্টা করেছে, যেটা হচ্ছে হুম যে হুম বাংলাদেশের আমাদেরকে যেটা বলা হচ্ছে আর কি, বাংলাদেশের পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের শক্তির আমরা এক ধরনের লিনিয়ার ছিলাম, তাই না? আমাদেরকে দিয়ে হুম। বোঝা যেত যে বাংলাদেশের পক্ষের শক্তি এবং বাংলাদেশের বিপক্ষের শক্তি কারা। এত বড় অর্জন আমরা কেন সঠিকভাবে ধরে রাখতে পারলাম না এবং সেটাকে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারলাম না, এই ধরনের একটা প্রশ্নই কিন্তু নিতাই করতে চেয়েছিল। আমি আপনাকে তার হয়ে প্রশ্নটা করছি এবং আপনি সেটা বলতে পারেন। আমাদের তো এটা উন্মুক্ত হ্যাঁ, আলোচনা। নিতাইয়ের ওখানে মনে হয় কারেন্ট চলে গেছে বাংলাদেশের। তো বর্তমান অবস্থা যে করুন, সেখানে কয়েকটা জেলায় সম্ভবত কিছুদিন আগেও হুম পুরোপুরি কারেন্ট ছিল না। হ্যাঁ, অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার আগ দিয়ে যে একটা পরিস্থিতি বাংলাদেশে ছিল কারেন্টের, সেই পরিস্থিতির উন্নতি আওয়ামী লীগ সরকার করছে এবং এইটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা, আদানির কাছে দেশ বিক্রি করে দিছে, অমক আহ, মানে রামপাল নিয়ে কত কাহিনী শুরু হইলো। হ্যাঁ, যে এটা করে বাংলাদেশ, কিন্তু তারা আসার পরে কিন্তু সেই আদানির কাছে হাতে পায়ে ধরে আবার কারেন্ট নিয়ে আসলো। হুম হুম এখন কোন একটা কারণবশত হয়তো আদানির পেমেন্ট তারা পরিশোধ করতেছে না বা পরিশোধ করতে পারতেছে না, যদিও ফুলিয়ে ফাঁপিয়ে আমাদের যেই অর্থনীতিটা আছে অর্থনীতিকে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু আসলে বাংলাদেশের পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে এটার কিছু সিমটম আছে, কিছু ডায়াগনোসিস, আপনি যদি ডাক্তারের ভাষায় বলেন, ডায়াগনোসিস করলে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের অবস্থা আসলে ভালো না। এটার ভিতরে একটা মূল কারণ হচ্ছে কারেন্ট যে থাকতেছে না বিভিন্ন জেলায়, এবং ঘন্টার পর ঘন্টা শুধু না, দিনের পর দিনও হয়তো থাকতেছে না, সেগুলা দেখতেছি। তো আপনার প্রশ্নে আসি, সেই প্রশ্নটা হচ্ছে যে 2013 সালে যে আন্দোলনটা আমি শুরু করছিলাম, এবং আমাদের যে অর্গানাইজেশন ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, সেই অর্গানাইজেশনের ডাকে আমাদের ঢাকাতে যেই 536টি অর্গানাইজেশন আমাদের সাথে এসে যোগ দেয়, সাধারণ মানুষ এসে যোগ দেয়, সারা বাংলাদেশে 471টা জায়গায় আহ গণজাগরণ মঞ্চ গড়ে ওঠে, বাংলাদেশের বাইরে 26টা দেশে গণজাগরণ মঞ্চের শাখা তো, শাখা তো আসলে না, তারা স্বতন্ত্রভাবেই আসলে জায়গাটা তৈরি এটা করেছিল আমাদের আমাদের সাথে যে সংহতি জানানোর বিষয়টা, সংহতি জানিয়ে। ইন হ্যাঁ, তারা সলিডারিটি, কেউ হ্যাঁ। আমাদের কর্মী ছিলেন না, কিন্তু তারা হুম হচ্ছে, তারা এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেরা নিজেদের জায়গা থেকে, নিজেদের অবস্থান থেকে, কোনো কোনো দেশে একাধিক, যেমন জার্মানির কথা জানি, 3টা জায়গায় গণজাগরণ মঞ্চের সপক্ষে প্রোগ্রাম হয়েছিল। অনেক বড় দেশ তো, বিভিন্ন জায়গায়। তো এই যে একটা 1971 সালের পরে বলা হয় যে 1971 সালে যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেটার পুনরুজ্জীবন ঘটেছে 2013 সালের গণজাগরণ মঞ্চের আন্দোলনের মধ্য দিয়ে। এবং সেই আন্দোলন আহ, শেষ হবার পরে দেখা যায় যে আমাদের যেই শেষ তো না, আসলে শেষ হয়ে যাওয়া তোর বিষয় না, বিষয়টা হচ্ছে একটা আদর্শিক আন্দোলন কখনোই শেষ হয় না। আদর্শটা আসলে চর্চার বিষয়। তো সেই চর্চার জায়গাটা থেকে আমাদের মনে হয়েছে যে আমরা পিছিয়ে গেছি। এর ভেতরে আমাদের থ্রেট হিসেবে যারা আসে তারা হচ্ছে হেফাজত ইসলাম, অর্থাৎ এই আন্দোলনের বিপরীতে তারা যে ইস্যুটা নিয়ে আসে, যে যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু না, তাদের ইস্যুটা হচ্ছে নাস্তিক ইস্যু। হ্যাঁ, নাস্তিক ইস্যুতে আমাদের যারা নেতৃবৃন্দ ছিল বা সামনে থেকে যারা কথা বলেছেন, তাদের ছবি টবি নিয়ে যে এদের ফাঁসি চাই। দেখেন, এদের ফাঁসি চাই কেন? কারণ এরা নাস্তিক। তো আন্দোলন তো নাস্তিক স্বার্থ সংরক্ষণ করার জন্য আন্দোলন ছিল না, ছিল হচ্ছে জামাতি বা রাজাকারদের স্বার্থ বিরুদ্ধে। তো সেই স্বার্থে রক্ষায় আসলে এই তৌহিদি জনতা বা হেফাজতে ইসলাম, বা আপনি যদি অন্য কথায় বলেন শফি হুজুরের নেতৃত্বে বাংলাদেশের যারা ধর্মীয় রাজনীতি করে থাকে, তারা এগিয়ে আসলো। তো এগিয়ে আসার ফলশ্রুতিতে কি হলো? আওয়ামী লীগ একটা নতজানু পরিস্থিতিতে চলে গেল। হ্যাঁ, সেখানে রেলের 200 কোটি টাকার জমি দেয়া, শফি হুজুরের পাশে বসে ছবি তোলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, এবং তার তার পাশাপাশি নিতাই, আমি শেষ করতেছি, আমি শেষ করার পরে আপনি শুরু করেন আবার, সমস্যা নেই। আপনি আসছেন, ফিরে আসছেন, সেজন্য ধন্যবাদ। তো তার পরবর্তীতে যেটা দেখলাম আমরা, যে মাদ্রাসা থেকে যারা হচ্ছে দাওরায়ে হাদিস পাস করছে, তাদেরকে মাস্টার্সের সমমানের একটা ঘোষণা দেয়া হলো, যেটা আসলে মাস্টার্সের সমমান শিক্ষা তারা আসলে পেয়ে আসে না। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন নতজানু নিতাই আপনি আহ মিউট হবেন, নিতাই আপনি মিউট হবেন। হ্যাঁ, ক্যারি অন। হ্যাঁ, নতজানু
যে অবস্থান বা যে পরিস্থিতির ভেতর দিয়ে আওয়ামী লীগ গিয়েছে, তার কারণে আসলে গণজাগরণ মঞ্চের যেই সারা জাতির ভিতরে যে একটা চেতনার উন্মেষ ঘটিয়েছিল, সেই উন্মেষটা মুখ থুবড়ে পড়ে কিছুটা। হ্যাঁ, এবং তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিটা আসলে পপুলিস্ট রাজনীতি, বা যেটা হচ্ছে ভেড়ার পালের রাজনীতি আমরা বলে থাকি। হ্যাঁ, সেই ভেড়ার পালের রাজনীতিকে অনুসরণ করতে গিয়ে আজকে এই 2024 সালে আমরা যেই পরিস্থিতিটা দেখেছি, আসলে মূলত আওয়ামী লীগের নিজস্ব আদর্শিক অবস্থান, নিজস্ব নীতি এবং তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর কারণেই এই পরিস্থিতিটা এসেছে বলে আমি ধারণা করি। হ্যাঁ, আমরা কেন ধরে রাখতে পারি নাই? আমাদের যারা হচ্ছে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, আমাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে আমাদের নিজেদের জীবন রক্ষার স্বার্থে। আমরা অনেকে আওয়ামী লীগের কাছে গিয়ে বা তৎকালীন সরকারের কাছে গিয়ে, আওয়ামী লীগ তো সরকারে ছিল যেহেতু, আমরা বলেছি যে আমাদের নিরাপত্তা বিধানের জন্য, কিন্তু নিরাপত্তা বিধান করতে তারা ব্যর্থ হয়েছে বলে আমরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছি। এবং তার পরবর্তী সময়ে যেই ঘটনাটা, মানে ওই সময় থেকে শুরু, একের পর এক তো ব্লগার হত্যা হচ্ছে, অর্থাৎ আমাদের বন্ধুদেরকে মেরে ফেলছে, আন্দোলনের 144 জনকে মেরে ফেললো, এবং দেশ ছেড়ে আমরা চলে আসতে বাধ্য হলাম। এর পরবর্তী সময়ে আসলে দেখলাম যে যেন আন্দোলনের উল্টো পথে অনেকটা চলা শুরু করেছে। হ্যাঁ, অর্থাৎ ক্ষমতায় আছে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার, ক্ষমতায় আছে আওয়ামী লীগ, বিভিন্ন বইপত্রে চেঞ্জ হয়ে হেফাজতের কথাবার্তা আসা শুরু হলো। বইপত্রে মেয়েদের চুল খোলা রাখা যাবে না, ছেলেদের হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট হতে হবে, হিন্দু লেখকদের লেখা রাখা যাবে না, মুসলমান লেখকদের এবং প্রকারান্তরে কিছু ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর কে সমর্থন যারা করে তাদের কিছু লেখা আমরা হচ্ছে বইপত্রে দেখলাম। তো এর পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনী আমরা দেখেছি, বঙ্গবন্ধুকে গেলানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে সিমিলটেনিয়াসলি আপনি হিপোক্রেসি চালাইতে পারেন না। একই একই রাস্তায় আপনি একই দিকে আপনি দুই ধরনের গাড়ি চালাতে পারেন না। এটা খুব অস্বাভাবিক একটা বিষয়, যার কারণে আসলে আমরা যেই আদর্শিক আন্দোলনটা করেছিলাম কোনো স্বার্থের কারণে না, সেই জায়গাটা আসলে মুখ থুবড়ে পড়েছে। এবং আওয়ামী লীগ যেই রাজনৈতিকভাবে সর্বোচ্চ শক্তিশালী ছিল 1971 সালের পরে, সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল এই গত 16টা বা 17টা বছর, সেই অবস্থানে থেকে আওয়ামী লীগ নিজের রাজনৈতিক যে আহ, মানে পজিটিভিটি এক, 2 নম্বর হচ্ছে রাজনৈতিক যে আহ, চেতনাটা, সেই চেতনাটা ছড়িয়ে দেয়া এবং সেটার বৃদ্ধি করা, সেটা না করে আওয়ামী লীগ আসলে খুব বেশি করে যেটা করেছে সেটা হচ্ছে যে যারা নেতাকর্মীরা আছে, নেতাকর্মীদের কাছ থেকে আওয়ামী লীগের যে মূল রাজনীতি, জনগণের রাজনীতি, একটা দূরত্ব তৈরি হয়েছে। একটা দূরত্ব তৈরি হয়েছে এবং নেতারা আসলে খুব বেশি জনগণের চাহিদা, জনগণ কি চাচ্ছে সেটার চেয়ে বেশি আসলে নিজেদের, অনেকেই আখের গোছাতে ব্যস্ত ছিলেন। এটার ফলাফলটা আসলে কি হয়েছে? নৈতিক অবস্থান যদি আপনি হারান, আপনি রাজনৈতিক দল থাকেন না, আপনি যদি প্রশাসন দিয়ে রাজনীতি করতে যান, আপনার রাজনৈতিক দল ধ্বংস হয়ে যায়। যেমন ঢাকা শহরে এই যে কাওয়া নেতাই ঢাকা শহরে রাজনীতি করে, আমি জানি। কাওয়া আমাকে বলতে পারবে যে ঢাকা শহরে আসলে আওয়ামী লীগের রাজনীতির কোনো সংগঠনের অস্তিত্ব ছিল না। হ্যাঁ, তো উড়িয়ে নিয়ে এসে জুড়ে বসা কিছু মানুষকে দিয়ে তো আসলে সংগঠন চালানো যায় না, সেখানে কিছু রাজা এবং প্রজার সম্পর্ক তৈরি হয়। তো এই বিষয়াদের কারণেই আসলে আমার মনে হয়েছে যে আলটিমেটলি 2024 আসছে, 2024-এর যে ফলাফল, সেই ফলাফল থেকে আমি আশা করি আওয়ামী লীগ শিক্ষা নিবে, আওয়ামী লীগ শিক্ষা নিয়ে পরিশুদ্ধ হয়ে আমাদের যে বাঁধন, নৈতিক আমাদের রাজনীতি সেখানে আলোচনায় ফিরবে। আলোচনায় বাঁধন বারবার যে জিনিসটা ঘুরে ফিরে আসে যে দেশকে রক্ষা করার দায়িত্ব আওয়ামী লীগের, চেতনা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আওয়ামী লীগের, মুক্তিযুদ্ধকে রক্ষা করার দায়িত্ব আওয়ামী লীগের, 6টা পরাশক্তি বা 4টা পরাশক্তি যেখানে একটা ষড়যন্ত্রের সাথে জড়িত এবং একটা দেশকে নিয়ে জড়িত, সেখানে কি শুধু আওয়ামী লীগেরই ভূমিকা থাকার কথা ছিল, অন্য কারো ভূমিকা থাকার কথা ছিল না? নাগরিক আমরা তো হিসেবে কি নাগরিক হিসেবে কি বাংলাদেশের 17 কোটি মানুষের কোনো দায়িত্ব ছিল না? অবশ্যই ছিল। আমি তো আওয়ামী লীগে ছিলাম না, আমি গণজাগরণ মঞ্চ শুরু করছি কেন? আমি একজন সাধারণ মানুষ, আমি মফস্বল থেকে উঠে আসা। আমার বাবা একজন কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমার মা একজন কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তো আমি তো আমার নিজস্ব দায়িত্বের জায়গা থেকে করছি। হ্যাঁ, তো এখানে তো আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে বা আওয়ামী লীগকে সাপোর্ট করি আমি বলে। আপনাকে সেটাই বললাম যে আমরা তো কেউ হ্যাঁ,
দলীয় রাজনীতি করিনি। আমরা কি আমাদের নাগরিকের যে দায়িত্ব দেশের, কৃষক আমাকে 18 টাকা ভর্তুকি দিয়ে বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, আমার সেই জায়গার ঋণ থেকে কি আমার দেশের প্রতি কোনো রকমেরই অবশ্যই আছে, দায়িত্ব জ্ঞান নাই? শুধু আওয়ামী অবশ্যই লীগ আছে। করবে, শুধু আওয়ামী লীগ করবে, শুধু আওয়ামী লীগ করবে। আমি তো মনে করি শুধু এদিকে আওয়ামী আপনি লীগ 5 তারিখের পরে দেখেন না, 5 তারিখের পরে তো মানে আওয়ামী লীগ এতদিন যা করে আসছে, 5 তারিখের পরে সবই তো উল্টো রথে চলছে। না বিএনপি, না জামাত, না আপনি যদি সিপিবি বলেন বা অন্য অন্য যে রাজনৈতিক দল না। বা সিএনজি পার্টি বলেন, সবাই তো হচ্ছে এখন পাকিস্তানপন্থী রাজনীতি করতেছে। অর্থাৎ একমাত্র আওয়ামী বাঁধন লীগের দায় আমরা ছিল। বাঁধন আমরা দুজন কিন্তু আলোচক, আমাদের হোস্ট কিন্তু আবার ঢুকেছে, আমরা দুজন কিন্তু তাকে মিউট করে রেখেছি। হ্যাঁ, মিতাই আপনি আসেন, কথা বলেন। না, আপনাদের আসলে বাঁধনের যে উত্তরটা সেটা রিলেভেন্ট উত্তরই ছিল, আসলে টেকনিক্যাল একটা গ্লিচের কারণে আমাকে বের হয়ে যেতে হয়েছিল। বাট বাঁধনের উত্তর একদম প্রপার, মানে যে আসলে যেটা অন দ্য কোশ্চেন ডিমান্ড ছিল সেই মতোই বলেছে। এটা সত্যি কথা যে গণজাগরণ, যে বাংলাদেশের মানুষকে যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ 1971-এর পরে আবার চিনিয়ে দিয়েছিল, সেটা হয়তোবা আওয়ামী লীগ সেটা থেকে সরে যেটা বাঁধনের ভাষায় পপুলিস্ট, আমি সেটা বলি হচ্ছে ভোট বাক্সের যে রাজনীতি, সেটার জন্য আওয়ামী লীগকে করতে হয়েছে। সেটা মানে হয়তোবা সেটা রাজনীতির নীতির কোনো অংশ হতে পারে, কিন্তু আসলে বাঁধন আরেকটা কথা যেটা বলেছিল যে আসলে দলের কর্মীর থেকে আসলে দলের সাপোর্টারদের আসলে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। আসলে সে সাপোর্টাররা যে আসলে ছদ্মবেশী সাপোর্টার ছিল এই জুলাই আগস্টের জঙ্গি হামলা, সেটা কিন্তু একদম হাতে ধরে প্রমাণ করে দিয়েছে। সেটা আসলে বলার আর কোনো মানে প্রয়োজন বোধ করা যায় না। কারণ হচ্ছে যে এখন তো দেখা যাচ্ছে যে যারা হয়তো বাবা আওয়ামী লীগের জেলা, ওয়ার্ড, বিভিন্ন পর্যায়ের পদধারী নেতা, তাদের ছেলে মেয়ে, যারা বিভিন্ন সাংবাদিক, যারা একসময় প্রধানমন্ত্রী আনুকূল্যে সবসময় তাদের সবকিছুই চলতো, তাদের ফ্যামিলি মেম্বাররা সরাসরি এই জুলাই আগস্টের জঙ্গি হামলার সাথে সম্পূর্ণ সরাসরি জড়িত ছিল। সেটার আসলে আর বলার কোনো মানে না, অস্বীকার করার কোনো জায়গা আসলে নেই। আচ্ছা, আফসানা আপু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে যখন এই যে জুলাই আগস্টের জঙ্গি হামলাগুলো হলো, একটা জিনিস খেয়াল করেছিলেন কি যে সোশ্যাল মিডিয়াতে যারা যে কোনো ধরনের বিজনেস করত, অনলাইন বিজনেস, কাপড়, মধু, মাছ, মাংস, তারপর হচ্ছে কি তথাকথিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ব্লাড ডোনেটেড যে ক্যাম্পের পেজ, বাড়ি ভাড়ার পেজ, সবাই কিন্তু একসাথে, একদম একসাথে সব চেঞ্জ হয়ে গেল। এই যে একটা মানে সরকার বিরোধী যারা প্রোপাগান্ডার মানে অন্য ব্যানারে লুকিয়ে ছিল, হ্যাঁ, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে এটা কিন্তু ডিজিটাল ক্রুসেড হয়েছে। ঠিক আছে, আমরা এটাকে এভাবেই আখ্যায়িত করেছি, ইট ওয়াজ এ ডিজিটাল ক্রুসেড। ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিটা নিয়ামককে তারা ব্যবহার করেছে। এখন আপনি বলতে পারেন, আলোচনা আপনারা ব্যবহার করতে পারেননি কেন? আমাদের কিন্তু সেই লোকবল, সেই রিসোর্স আমাদের নেই, আমরা কিভাবে সেটা ব্যবহার করবো? এবং তারা তো এটা হঠাৎ করে করেছে এমন না, তারা কিন্তু এটা 2021-22 বা আমার যেটা ধারণা আর কি, আমাদের আলাপ আলোচনায় উঠে আসে 2018-তে যখন প্রথম কোটা আন্দোলনটা এরকম ভাবে বড় আকারে গড়ে উঠেছে, তখন থেকেই তারা এই বিষয়ে কাজ করছে। তো এখন আপনি কিসে বিক্রি হবেন সেটা তো আমি জানি না। আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হন, আপনি ইউটিউবার হন, আপনি সরকারে থাকা মন্ত্রীর ছেলে হন, আপনি এশিয়াটিকের ইরেশ জাকের হন, আপনি কিসে বিক্রি হবেন এটা কিন্তু আমার জানার কথা না। আপনি ডলারে বিক্রি হয়েছেন, আপনি শিল্পী, আপনি অভিনয় শিল্পী, আপনি লেখক, আপনি গায়ক, আপনি যে কোনো ভাবে বিক্রি হচ্ছেন। এখন সেখানে কি করার থাকতে পারে? আম, আমি এটাকে এভাবেই দেখি যে ডিজিটাল ক্রুসেডে তারা বিক্রি হয়েছে, যার যেটা মূল্য সে সেটা পেয়েছে। কারো হয়তো গুরুত্ব পাওয়ার দরকার ছিল, সে গুরুত্ব পেয়েছে, কারো পয়সার অভাব ছিল, সে পয়সা পেয়েছে। তারা কেউ দেশকে ওন করেনি। দেশকে ওন করার যে ব্যাপারটা তারা সেটা দেখেনি, তারা তাদের ব্যক্তি স্বার্থ, তাদের ব্যক্তিগত অসুয়া, এসব জায়গাকে তারা হাইলাইট করেছে। এবং আপনি যদি দেখেননি, তাই এটা খুব ইন্টারেস্টিং একটা পর্যালোচনা, আমরা গ্রুপে আলোচনা করি, বাঁধনের সাথে আমার বেশ কয়েকবার আলোচনা হয়েছে এবং অন্যদের সাথেও আলোচনা হয়েছে। আপনি যদি যে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখেন, ডিএনএ তে সমস্যা। ঠিক আছে, এটা একদম কনফার্ম, ডিএনএ তে সমস্যা। বাপ দেখা যাচ্ছে যে
জামাত ইসলামী করে, কথার কথা। দাদা মুসলিম লীগ ছিল, অমুক জাসদ ছিল, ডিএনএ তে সমস্যা। এখন এই ডিএনএ যে সমস্যা, পাকি মব করে রব আপনার কলবে কলবে, এই পাকি কলব আপনি চেঞ্জ করতে পারবেন না। সেজন্য তারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোক, গায়ক হোক, আমলা হোক, আর্মি হোক, তারা যে যার মূল্যে বিক্রি হয়ে গিয়েছে। কারণ তারা কখনো এই দেশকে ওন করেনি, দেশের সকল সুযোগ সুবিধা তারা গ্রহণ করেছে, দেশকে তারা একটা এটিএম হিসেবে দেখেছে। তারা এখান থেকে টাকা বানাবে, তাদের বাচ্চারা বাইরে পড়বে, তারা এখান থেকে টাকা বানিয়ে বিদেশে দিবে। তারা ওই রান্নার পেজ বলেন, ইনফ্লুয়েন্সারের পেজ বলেন, নারী পেজ বলেন, মেয়ে নেটওয়ার্ক বলেন, যেটা বলেন আপনি, তারা সেই জায়গায় বিক্রি হয়েছে। মূল বিষয় হচ্ছে বিক্রি হয়ে যাওয়া। আপনি ইউক্রেনের দিকে যদি তাকান, 2004 থেকে ইউক্রেনের সেম কাজ হয়েছে। এবং চীনে একটা প্রবাদ আছে নিতাই, আপনি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান, তার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা সব আপনি ধ্বংস করে দিবেন। আমাদের কিন্তু ভাষার প্রতিও আঘাত এসেছে, আমাদের সংস্কৃতির প্রতি আঘাত এসেছে। আমরা যেটা মনে করছি যে না, এরকম হবে না, আমাদের এখানে এরকম হবে না, আর কালকে সকালে যুদ্ধ হবে না। যুদ্ধ কালকে সকালেই হবে না, যুদ্ধ 4 বছর পরে হবে বা 2 বছর পরে হবে, যখন আপনার দেশের সম্পূর্ণ সকল প্রশাসন এবং নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা সব ভঙ্গুর হয়ে যাবে, তখন আপনার দেশে যুদ্ধটা হবে। ইউক্রেনে কিন্তু তাই হয়েছে। এবং আজকে সবাই স্ট্যাটাস দিচ্ছে যে ইউক্রেনের জন্য আজকে একটা দুর্ভাগ্যের দিন। তাদের দেশের 25% রাশিয়ার দখলে, এবং তাদের ভূগর্ভস্থ যেসব সম্পদ আছে তার 75% আমেরিকার দখলে। তো এখন আপনি বলতে পারেন, লোচন আপা, আমাদের কি ইয়ে আছে, আমাদের কি প্রাকৃতিক সম্পদ আছে? আমাদের তো এমন কিছু নেই। আমাদের অনেক কিছু আছে। আমাদের সমুদ্র বন্দর গুলা দেখেন, আমাদের বঙ্গোপসাগরের দিকে তাকান, আমাদের অনেক কিছু আছে। তো আমরা সেগুলো অলরেডি হারানো শুরু করেছি। তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, তারা কিন্তু নিরাপদ দূরত্বে থেকে তাদের ডলারের পেমেন্ট নিয়ে তারা তাদের কাজ করে ফেলেছে। এখন আপনি যা ভোগার, আপনি সাধারণ মানুষ ভুগবেন। এটা আপনার ভবিতব্য। আপনি যদি এখনো মনে করেন না, নোবেল পুরস্কার প্রাপ্ত উনি আপনাকে শান্তির বাতাসে ভাসিয়ে দিবে, আপনি বোকার স্বর্গে বাস করছেন, কিছু করার নেই। সেটাই। আমি গত তবে হ্যাঁ, আগস্টের পরে সেপ্টেম্বরে যখন এই যুদ্ধের কথা বলছিলাম, অনেকে আমার মুখের উপর হাসছিল। হ্যাঁ, আমি নিজের ফেসবুক লাইভে একা একাই কথা বলতাম কিছু, তো অনেকে হাসছিল। আজকে ডক্টর ইউনূসের মুখ থেকে যুদ্ধের কথা শুনে এসে তারা অনেকে এসে আমরা বলতেছে, ভাই আপনি তো ওই সময় ঠিক কথা বলছিলেন। আমি বলছি যে আসলে মানে লক্ষণ দেখলে তো বোঝা যায় যে কোন দিকে যাচ্ছে দেশ। যাই হোক, সরি আমি মাঝখান থেকে ঢুকে গেছি। না, এটাই আপনি ঢুকবেন, বলেন। না ঢুকবেন। বাঁধন এটা ঠিকই, না অবশ্যই বাঁধন এটা ঠিক আছে, কিন্তু মানে আমার আফসোসের জায়গাটা কোন জায়গায় সেটা হচ্ছে যে ইউক্রেনের জন্য কিন্তু তারপরেও ইইউ থাকবে। আমেরিকা 75% খনিজ সম্পদ নিয়ে গেছে, রাশিয়া 25% ভূমি নিয়ে গেছে, তারপরে ইউরোপীয় ইউনিয়ন ওকে কিন্তু ইউর স্ট্যাটাস দিবে, কিন্তু ন্যাটোতে নিবে না। কিন্তু আমার কে দিবে? আমি তো এই পাশে হচ্ছে যে মায়ানমারের যারা এই মুহূর্তে প্রতিষ্ঠিত মানে সরকার, তাদের বিরুদ্ধে চলে যাচ্ছি। এই পাশে ভারতকে বলতেছি 7 সিস্টার দখলে নিব। আমরা কই যাব? আমাদের কি আপনি যাওয়ার কোনো আদৌ জায়গা মানে যদি থাকবে? ইউক্রেনের সাথে বাংলাদেশের তুলনা করেন, আসলে ইউক্রেনের সাথে বাংলাদেশের কোনো তুলনা হয় না। বাংলাদেশে একমাত্র উৎপাদিত হয় হচ্ছে গার্মেন্টস, অর্থাৎ আপনার এই পোশাক। হ্যাঁ, এর বাইরে বাংলাদেশে আপনি ইউক্রেনের দিকে তাকান, গম উৎপাদনে প্রথম, আপনার মিনারেল থেকে শুরু করে আপনি যদি তেলের কথা বলেন, তেল উৎপাদনের হয়তো বিশ্বের সবই চতুর্থ না আছে, পঞ্চম সবই দেশ। আছে, হ্যাঁ, আমার তো তাদের কিছুই ওখানে নাই। আপনি ডিম উৎপাদনের বিশ্বের নবম। হ্যাঁ, তো এরকম ইউক্রেনের যে আমরা সম্পদ ডিম আছে, কিন্তু ইম্পোর্ট করি ইন্ডিয়া থেকে। হ্যাঁ, আমরা কিন্তু আর ডিমও আনি ইন্ডিয়া থেকে। বাংলাদেশের আছে কি, বাংলাদেশের আছে একটা ভৌগোলিক অবস্থান, যে অবস্থানটা আসলে খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশের অবস্থান হচ্ছে এশিয়ার ঠিক মাঝখানে, অর্থাৎ আপনি যদি বিশ্বের ম্যাপটা দেখেন, হ্যাঁ, বঙ্গোপসাগরটা ঢুকছে একদম এশিয়ার ঠিক মাঝখানে, একদম এসে মাঝখানে। পর্যন্ত হচ্ছে আপনার সমুদ্রটা ঢুকছে। এইখান থেকে আপনি যদি একটা গোল করেন, একটা ক্রাইস মানে একটা হচ্ছে বৃত্ত আঁকেন, এই বৃত্তটা দিয়ে আপনি এখানে যদি বসে থাকেন, তাহলে আপনার যদি একটা মিসাইলের যদি রেঞ্জে পড়ে যায়। আপনি রেডিয়াস ইয়ে করেন যে মিসাইলের রেঞ্জ কত দূর পর্যন্ত যেতে পারে, এখান থেকে মোটামুটি আহ, আপনি এশিয়ার সবগুলো দেশই কাভার করতে পারবেন। এর পাশাপাশি কভার করতে আরেকটা জিনিস পারবেন। আছে, যেটা হচ্ছে ইউএস আর্মিতে কর্মরত একজন আমার পরিচিত বাঙালি, উনি ইউএসএ তে থাকেন বহু বছর। তো উনি আমাকে বলেছেন যে বঙ্গোপসাগরে অনেক মিনারেল বা অনেক গ্যাস বা অনেক কিছু আছে, যেটা আসলে
আমরা এখনো আমাদের টেকনোলজি নাই বলে আমরা এটা তুলতে পারি নাই। তো সেইটা তোলার জন্য আমেরিকার একটা স্বার্থ আছে, এবং আর একটা বিষয় আছে যেই বিষয়টার কারণে আসলে আমরা ইউক্রেনের কথা বলতেছি, যে সারা বিশ্বের 25% যেই খুবই মূল্যবান খনিজ সেটা হচ্ছে ইউক্রেনে আছে, ইউক্রেনের ভূমিতে আছে। কালো মাটি, যেটা কালো মাটিটা ইউক্রেনে পাওয়া যায়। অনেকের মতে বাংলাদেশের যেই আমাদের যেই অববাহিকা, অর্থাৎ বঙ্গোপসাগরের যে অববাহিকা যেখানে আসলে মাটিগুলো আছে, এগুলো একটা কালো মাটির, সেই একই কালো মাটির অংশ। হ্যাঁ, অংশ বলতে মানে একই ধরনের কালো মাটি, এবং সেখান থেকে একই ধরনের খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা আছে। এটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু এখন হয়তো মনে হচ্ছে যে সেই জায়গাটা এখানে। আর একটা বেসিক ডিফারেন্স আছে ইউক্রেনের সাথে আমাদের, সেটা হচ্ছে ইউক্রেনের পক্ষে কেউ একজন আছে, ইউক্রেনের বিপক্ষে যেমন কেউ একজন আছে, ইউক্রেনের পক্ষে সেরকম কেউ একজন আছে। বাংলাদেশের বিপক্ষে যে মহাশক্তি আছে, বাংলাদেশের পক্ষে আসলে কেউ নাই। তো আপনি ইউক্রেনের সাথে তুলনা করলে হবে না। ইউক্রেন টিকে থাকবে, বাংলাদেশ টিকে থাকার কোনো সম্ভাবনা আমি দেখি না। সম্ভাবনা নেই, সেটাই। কারণ আমি আমার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে পারি নাই, আমি তাকে থ্রেট দিচ্ছি যে তার কিছু অংশ আমি আক্রমণে যাব, কিন্তু সেই প্রতিবেশী থেকে চাল আর ডিম না হলে আমার চলছে না। আমার প্রতিবেশী যদি আজকে রাতে হঠাৎ করে ডিক্লেয়ার করে যে বাংলাদেশের সাথে সকল ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ, কালকে সকালে বাংলাদেশের মোটা চাল 120 টাকা হলেও কোনো অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। আচ্ছা বাঁধন, আমি একটু ঢাকা ভার্সিটি রিলেটেড একটা কোশ্চেন করি, বা যেটা জুলাই আগস্ট সংশ্লিষ্ট। সেটা হচ্ছে, দেখেন 2009 থেকে 2024 এই 16 বছর মোটামুটি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রকাশ্য বা মিডিয়া তো অনেক বেশি অ্যাক্টিভ ছিল, টিভি চ্যানেল ছিল, ফেসবুক ছিল, সেইভাবে কিন্তু আসলে অস্ত্রের রাজনীতি আমরা দেখিনি। হ্যাঁ, হয়তোবা পিছনে হয়েছে, সেটা টেন্ডারবাজি বা যে কোনো কারণে হল দখল বাণিজ্য যাই ছিল, কিন্তু প্রকাশ্য অস্ত্রের যে রাজনীতি সেটা কিন্তু আমরা দেখিনি, কখনোই দেখিনি। আপনার কি কখনো মনে হয় যে আসলে কোশ্চেনটা ঠিক হবে কিনা, এই যে মানে মাসল পাওয়ার বা পেশি শক্তির ব্যবহার, যেটা ছাত্রলীগ বা বাংলাদেশ আওয়ামী লীগ অলমোস্ট ভুলে গিয়েছিল হয়তো, বা প্রশাসনের উপর নির্ভরশীলতার কারণে নিজেদের সংগঠনের যে একটা মাসল পাওয়ার, সেটা না থাকার কারণে আসলে জুলাই আগস্টে আমরা ফেল করেছি? আসলে ঠিক এখানে মাসল পাওয়ারের বিষয় না, আসলে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশকে একটি সভ্যতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ আমরা আওয়ামী লীগের আগের আমলে যদি বিএনপির আমল দেখি, বা তার আগেও আওয়ামী লীগের আমল দেখি, আপনার মনে আছে কিনা এর মানে আমাদের কাছে কিছু নাম খুব সুপরিচিত, যেমন শওকত ওসমান, তারপরে হচ্ছে আপনার হাজারি, তারপরে এই পাশে পিন্টু বলেন, বা এই নামগুলো কেন পরিচিত? কারণ তারা হচ্ছে ক্যাডার ভিত্তিক রাজনীতি করেছেন, তারা বিভিন্ন জায়গায় অস্ত্রের ঝনঝনানি ঘটিয়েছেন, এবং বাংলাদেশে তখন এটা খুব নর্মাল একটা বিষয় ছিল, বিপক্ষ দলের হাতে অস্ত্র থাকবে, পক্ষ দলের হাতে অস্ত্র থাকবে, এবং সেই অস্ত্র দিয়ে আসলে মূলত রাজনীতি হবে। তো সেই জায়গা থেকে আস্তে 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 সরে এসে বাংলাদেশ একটি সভ্য পথে যাত্রা শুরু করেছিল। সেটা আওয়ামী লীগের হাত ধরে হোক, আর আপনি যেভাবেই হোক এটাকে বিশ্লেষণ করেন, এটা হয়েছিল। হ্যাঁ, এখন আপনি যদি রাজনীতি, উন্নত বিশ্বের রাজনীতির দিকে দেখেন, সেখানে কিন্তু অস্ত্রের প্রয়োজন হয় না, সেখানে কি হয়, বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, আপনার আদর্শিক প্রয়োজন হয়, এবং আপনার সবচেয়ে বড় কথা অর্থনৈতিক পলিসির প্রয়োজন হয়। অর্থাৎ অর্থনৈতিক পলিসির উপরে নির্ভর করে বিশ্বের রাজনীতি নির্ধারিত হয়। আপনি কোন ধরনের অর্থনৈতিক পলিসি নিচ্ছেন সেটার উপর নির্ভর করে। বাংলাদেশে সেই পরিস্থিতি এখনো আসে নাই। বাংলাদেশের, আমি নিজে বাঙালি এবং এটা স্বীকার করেই বলি, বাঙালি আসলে এখন অতটা সভ্য হয়ে ওঠে নাই। তিন পুরুষ পুরোপুরি সভ্য না হইলে আসলে কোনো জাতি পুরোপুরি সভ্য হয় না। তো সেই সভ্যতার দিকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। যে অস্ত্র আমাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছিল জিয়ার আমলে, সেই অস্ত্র থেকে আমরা বের হয়ে আসতে শুরু করেছিলাম, সেই ধরনের রাজনীতি থেকে আমরা বের হয়ে আসতে শুরু করেছিলাম। নিরু অভির কথা হয়তো আমরা অনেকেই জানি, যারা আগেরকার আমলের মানুষ তারা হয়তো জানেন, আমি অত মানুষ না, তারপরে আমি জানি যেহেতু এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি। তো এখন আওয়ামী লীগ কেন এই জায়গা থেকে সরে যেতে বাধ্য হলো, তার মূল কারণ আসলে অস্ত্র না। আওয়ামী লীগের হাতে অস্ত্র থাকলেও আসলে এই জায়গায় কতটুকু টিকতে পারতো, তার চেয়ে বড় কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতি থেকে সরে গিয়েছিল। আমার ব্যাখ্যা হচ্ছে, ব্যক্তিগত ব্যাখ্যা হচ্ছে, মাঠের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আওয়ামী লীগ বহু দূরে অবস্থান করতো। আগে আওয়ামী লীগ মানে হচ্ছে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করানো একটি রাজনৈতিক দল। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি আপনার এলাকার কোনো একটা সমস্যা হয়,
সেই সমস্যাটা সমাধানের জন্য আওয়ামী লীগের নেতৃত্বে স্থানীয় মানুষজন এগিয়ে আসবে, এটা একটা প্র্যাকটিস ছিল। কিন্তু ক্ষমতায় খুব বেশি দিন থাকার কারণে ওই যে বললাম একজন রাজা এবং প্রজার একটা প্র্যাকটিস তৈরি হয়েছিল। অর্থাৎ কোনো এলাকার যদি আপনি আওয়ামী লীগের সভাপতি দেখেন বা এমপি দেখেন, সেই এমপি হচ্ছে এলাকার রাজা এবং অন্যান্যরা যেন প্রজা। অর্থাৎ আগে যেই এমপির বাসায় প্রত্যেকের যাতায়াত ছিল, সকাল বিকাল রাত দুপুরে এমন কিছু নাই, সেখানে সেই এমপির সাথে দেখা করতে হলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সেই এমপিকে আপনাকে স্যার বলতে হয়, হ্যাঁ, ভাই বলা যায় না। তো এই ধরনের যে প্র্যাকটিস গুলো, এই রাজনৈতিক প্র্যাকটিসটা চেঞ্জ হয়ে গেছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে, এবং এইখানে অর্থের একটা বড় প্রভাব আছে। আগেকার দিনে আপনারা যদি দেখেন যে এলাকায় যদি কোনো অনুষ্ঠান হয়, সবচেয়ে জ্ঞানী মানুষটা হচ্ছে আপনার মঞ্চের মাঝখানে বসে, প্রধান অতিথি হয়। এখন আপনি যদি এলাকায় কোনো অনুষ্ঠান হয়, আপনি দেখবেন যে মঞ্চে সবচেয়ে সম্মানিত ব্যক্তিটা হচ্ছে যার পকেটে সবচেয়ে বেশি টাকা আছে, তার মাথায় কি আছে দ্যাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তো অর্থের যে জায়গাটা, সেই অর্থের জায়গাটাই মানুষ পরিমাপ করা শুরু করেছে যে এই মানুষটা বেশি প্রভাবশালী, কারণ অর্থ দিয়ে সবকিছু কেনা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে একটা নৈতিক অবস্থান তৈরি হচ্ছে সমাজে, একটা মেরুকরণ ঘটছে, এই মেরুকরণের ভেতরে সাধারণ মানুষের সাথে যাদের আসলে রাজনৈতিক চিন্তার বাইরে নিজেদের স্বার্থভিত্তিক ছোট ছোট স্বার্থভিত্তিক চিন্তা, যে আমার বাসার সামনে রাস্তাটা আসলে ভাঙা, বা আমার এই অমুক জায়গায় একটা কালভার্ট লাগবে, একটা সেতু লাগবে, বা কথার কথা আমার এলাকায় একটা স্কুল নেই, একটা স্কুল লাগবে, সেই মানুষটা দাবি নিয়ে আওয়ামী লীগের কাছে যেতে পাচ্ছে না। সেখানে দাবি জানাইতে হলে রাস্তায় নামতে হচ্ছে, পিটানো খাতে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে। অর্থাৎ খুব সহজ স্বাভাবিক একটা প্রক্রিয়া যেখানে ছিল যে এই রাজনৈতিক নেতা আমার এলাকার, তার কাছে আমি পৌঁছানোর যে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা আসলে হয় খুব বিপদসংকুল হয়ে উঠেছিল, অথবা অর্থ দিয়ে সেখানে আমাকে দেখা করতে হতো। আমি সরাসরি নাম বলছি না, কোনো কোনো নেতার সাথে দেখা করার জন্য 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দিতে হতো। হ্যাঁ, তো এই যে প্র্যাকটিসটা তৈরি হয়েছে, এই প্র্যাকটিসটার কারণে জনগণ সম্পৃক্ততার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আওয়ামী লীগ অনেক দূরে সরে এসেছে, এবং সকল কিছু আওয়ামী লীগ প্রশাসন দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করেছে। রাজনীতি তো প্রশাসন দিয়ে হয় না, এবং প্রশাসন যদি আপনার রাজনীতিটা করে দেয়, তাহলে আপনার রাজনৈতিক কর্মীর তো আসলে প্রয়োজন হয় না। তো রাজনৈতিক কর্মীরা দেখছে আজ প্রশাসন সব করে দিচ্ছে, আমার তো জনগণের কাছে কোনো দায় থাকতেছে না, আমার তো কোনো কথার কারোর জবাব দিতে হচ্ছে না, তো আমি আমার মতো যা খুশি তাই করি। এই যে একটা সংস্কৃতি, এই সংস্কৃতিটার পরিবর্তন ঘটনার কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগের পতনের জন্য আসলে অন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আওয়ামী লীগ যদি সেই জায়গাটায় সেই রাজনীতিটা জনগণের সাথে নিয়ে রাজনীতি করতো, তাহলে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য জনগণের যথেষ্ট ছিল, আর কাউরে দরকার হইতো না। জনগণের চেয়ে বড় কোনো শক্তি নেই। বাইরের বাহ্যিক শক্তির কথা আপনি যাই বলেন না কেন, আপনি এরদোগানের কথাও যদি বলেন, এরদোগান যখন আটকা পড়ছে, এরদোগান বলছে যে আপনারা রাস্তায় নেমে আসেন, সারা টার্কির জনগণ রাস্তায় নেমে আসছে। হ্যাঁ, অবাক হয়ে তাকে দেখে। এরদোগানকে আমি পছন্দ করি না, কিন্তু সে ওই জায়গাটা সে হোল্ড করতো। এখন পাবলিকের সাথে যে একটা সম্পৃক্ততা, সেটা তার ঠিক বজায় রেখেছে সে, তাই তো? হ্যাঁ, তো সেই জায়গাটা আপনার যদি থাকতো, হ্যাঁ, আর্মি হোক, এই হোক, সেই হোক, যেই আসুক না কেন, আপনার পাশে জনগণ থাকলে কারোর সাধ্য নাই আপনাকে ক্ষমতা থেকে নামায়। হ্যাঁ, আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, পাবলিক সাথে ছিল বলে, জনগণ সাথে ছিল বলে, এবং জনগণ আওয়ামী লীগকে চাইছে বলে, আওয়ামী লীগ দেশের উন্নতি ঘটাইছে বলে, এবং আওয়ামী লীগ যে দূরত্বটা দিনে দিনে তৈরি করেছে, মানুষকে যে শত্রু বানিয়েছে, নিজেদের পক্ষের মানুষদেরকেও যে শত্রু বানিয়েছে, সেই কারণে আসলে মানুষ তার আওয়ামী লীগের পাশে গিয়ে দাঁড়ায় নাই, যার কারণে আসলে এই পরিণতি আওয়ামী লীগকে বরণ করে নিতে হয়েছে। এর বাইরে আর কোনো কারণ আমি দেখি না। আসলে হয়তোবা দল হিসাবে আওয়ামী লীগ অনেকটা জনগণ থেকে সরে গিয়েছিল, কিন্তু সরকার হিসাবে হয়তোবা তার সুফলভোগী অনেকে ছিল, কিন্তু তারা দলের ছিল না বা দলের জন্য ছিল না, সেটাই হচ্ছে মূল কথা। আপনার আপু, যখন এই জুলাই আগস্টের জঙ্গি হামলাটা হলো, তখন আমরা সকল বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় মানে নারীদের একটা খুব বড় ধরনের অংশগ্রহণ দেখেছি, এবং আক্ষরিক অর্থে তারা কিন্তু আধুনিক বেশভূষায় ছিল। সত্যি কথা যদি বলি যে আমরা তো আসলে দুইটা ভাগ করি এখন, যে একটা হচ্ছে ধর্মীয় লেবাসে, আর একটা হচ্ছে সাধারণ আমাদের বাড়িঘরের মা বোনরা যেভাবে চলে। তো তখন কিন্তু তারা সবাই ছিল। ঠিক 5ই অগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার মনে হয় বাংলাদেশের সীমানা পার হওয়ার
আগেই এর সাথে সাথেই শুরু হয়ে গেল বিভিন্ন ধরনের ইনসিডেন্ট। সেটা কখনো হয়ে উঠলো হচ্ছে ঢাকা ভার্সিটির মতো জায়গায়, যে টিচার পরীক্ষার হলে যখন অ্যাডমিট কার্ডের সাথে ছবি মিলাতে যাচ্ছে দিবে না, তারপর হচ্ছে যখন এনআইডির ছবি তুলতে যাচ্ছে ছবি তুলবে না, পাসপোর্টের ছবি তুলতে যাচ্ছে ছবি তুলবে না, ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, মেয়েদের পোশাক নিয়ে কথা হচ্ছে, মোরাল পুলিশিং হচ্ছে। নট অনলি যেটা শুধু পুরুষ মানুষরা করছে, সরাসরি মহিলারা করছে, রাস্তায় করছে, অনলাইনে করছে, মানে ইনডাইরেক্ট ডাইরেক্ট দুভাবেই করছে। এই যে একটা সিনারিও মহিলাদের, আপনার কি মনে হয় মানে এই যে যারা এখন দখলদার আছে এরা আসলে বাংলাদেশের মহিলাদের কোথায় নিয়ে দাঁড় করাবে? এটা এমন একটা প্রশ্ন, বুঝছেন, এটার উত্তর আমি যেভাবে দিতে যাব এটা বিতর্কিত হবে আর কি। একদিকে বলা যায় হেয় করা হবে যদি বলি, আরেকদিকে বলা হবে যে নারীদের বুদ্ধিমত্তা নিয়ে, তাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আমি প্রশ্ন করছি, যেখানে বিরোধী দলের নেত্রী ছিলেন নারী এবং প্রধানমন্ত্রী ছিলেন নারী, স্পিকার ছিলেন নারী, তাদের সকলের বুদ্ধিমত্তাকে প্রশ্ন করা হবে। বাংলাদেশের নারীরা পুরুষদের থেকে কিন্তু আলাদা না। আমরা যেটা ভাবি যে নারীরা পোশাক আশাকে বুঝিয়ে আধুনিক হলে তারা মননেও আধুনিক হয়ে গিয়েছে, সেটা একটা ভ্রান্ত ধারণা। তারা তো কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি। তারা যেভাবে আমাদের পুরুষদের আমরা কি বলি যে ব্রেন ওয়াশ করা হচ্ছে, ঠিক সেভাবেই নারীদেরও ব্রেন ওয়াশ করা হচ্ছে, করা হয়েছে। তাদেরকে তাদের আবেগের জায়গাটাকে ইউজ করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে তাদের সন্তানরা আক্রান্ত, তাদের ভাই আক্রান্ত, তাদের প্রেমিক আক্রান্ত। আপনি যদি জাহাঙ্গীরনগরের একটা খালি উদাহরণ দেখেন, ওখানে একটা নারী ছিল, তার নাম কি মালিহা নামলা, সামথিং লাইক দ্যাট, বাঁধন। হুম। হ্যাঁ, সে জুলাইয়ের 16 তারিখ পর থেকে আপনি যদি তার স্ট্যাটাস গুলো রেখে থাকেন বা দেখে থাকেন, এমন একটা জিনিস মনে হবে যে জাহাঙ্গীরনগরে রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে সে স্ট্যাটাস দিয়েছে জাহাঙ্গীরনগরে এই হয়ে যাচ্ছে, জাহাঙ্গীরনগরে সেই হয়ে যাচ্ছে। মানুষজন উত্তাল হয়ে চলে গিয়েছে এবং নারীরা ঢাকা ইউনিভার্সিটি থেকে স্ট্যাটাস দিয়েছে, এখানে আমাদেরকে আটকে রেখেছে, আমাদেরকে ছাত্রলীগের কর্মীরা এই করছে সেই করছে, যেখানে হল খালি হয়ে গিয়েছে, ছাত্রলীগের কোনো কর্মীই ছিল না। কিন্তু তো যেই মেটিকুলাস প্ল্যানের কথা আমরা বলছি, এটা তো সম্পূর্ণভাবে প্রোপাগান্ডা নির্ভর ছিল। নারীরা এখানে একটা অংশ হিসেবে কাজ করেছে, কারণ দেশের যেই অর্ধ মানে অর্ধেক যেই সংখ্যা নারীরা, তারা যদি এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট না হতো, এই জুলুমের সাথে সংশ্লিষ্ট না হতো, এটা কিন্তু কি হতো, এটা সত্যিকার অর্থে এখন যে ফেসটা নিয়ে এসেছে সেই ফেসটা নিয়ে আসতে পারতো না। তো আমরা যেটা মনে করছি যে কেউ একজন জিন্স পরলে বা কেউ একজন টি শার্ট পরলে সে শিবিরের রাজনীতিকে ধারণ করছে না, ছাত্রী সংস্থার রাজনীতিকে ধারণ করছে না, এটা আমাদের একটা ভুল ধারণা। আমি নিজে জামাত ইসলামের স্কুলে পড়েছি। ছাত্রী সংস্থার ভূমিকা কেমন হয়, তারা কিভাবে আপনাকে ডাক দিবে, আসো একটু অজু করা শিখি, ঠিক আছে, আপনাকে কিভাবে দাওয়াত দিবে এবং এর মধ্য দিয়ে আপনাকে কিভাবে স্লো পয়জনিং করবে। এবং বাংলাদেশে একটা ধারণা হয়ে গিয়েছে নিতাই, ইসলাম সমান সমান জামাত ইসলাম এবং আওয়ামী লীগ সমান সমান ভারত। এই দুইটা জিনিসকে পুঁজি করে, এটা আপনি পুরুষ বলেন নারী বলেন, আপনি যে কাউকে বিভ্রান্ত করতে পারবেন। কারণ আমাদের ছোটবেলা থেকে রাজনৈতিক শিক্ষা যেমন গড়ে ওঠে না, আমাদের ধর্মীয় শিক্ষাও প্রকৃত ধর্মীয় শিক্ষা গড়ে ওঠে না, এবং আমাদের মোরাল এবং এথিক্স এই দুইটা জিনিস শিক্ষাই দেওয়া হয় না। আমরা ওই দুইটাও ধর্মের উপর ছেড়ে দিয়েছি যে তুমি তোমার ধর্মের ভিত্তিতে মোরাল এবং এথিক্স শিখবে। তো নারীদের ভূমিকা এই কারণেই বিতর্কিত ছিল। নারীরা আপনার তাদের জুলাই জুলাই প্রতারণা তো আসলে পুরোটাই একটা প্রতারণা ছিল, তাই না? তো গণ এরা শুরুতে যেমন বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে, নারীদেরকেও ব্যবহার করেছে। আর এটা তো নারীদেরকেও ব্যবহার মানে করেছে। আপনি স্বীকার করেন বা না করেন, একজন পুরুষ কানলে আসলে যতটুকু মানুষের হৃদয় আর্দ্র হয়, একজন নারী কানলে নারী তার চেয়ে বেশি আর্দ্র হয়। হ্যাঁ, হ্যাঁ, তো নারীদেরকে সামনে নিয়ে এসে ওই যে এক ঢাল নারীকে হিসেবে দেখলেন না, ইউজ করেছে। এই যে হ্যাঁ, বোরকা টোরকা পরে যে আকাশ হ্যাঁ কাঁপছে, আমার বাতাস কাঁপছে, সন্তান মারা যাচ্ছে, হ্যাঁ আমার আকাশ। অমুকে মারা যাচ্ছে, সেই ব্যক্তি এখন যেই মারা যাক না কেন, হ্যাঁ হ্যাঁ, হুম যেই মারা যাক না কেন তার তার কান্নাকাটি আমরা দেখি না। তো বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলতেছিলেন, আপনি খুব খেয়াল করে দেখবেন নিতাই, আপনার জন্যও বলি, আপনি যদি ওই জুলাই প্রতারণার ভিডিওগুলো দেখেন বা দেখেন, সামনে যারা আছে তাদের মাথায় হিজাব নাই, সামনে যারা আছে তাদের শরীরে আধুনিক পোশাক, তাদের ঠিক পেছনের সারিটা আপনি খেয়াল করেন তারা কারা।
তাদের বেশিরভাগ 90% হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি ভিডিওগুলো তো মুছে যায় না, এই ভিডিওগুলো অনেক জায়গায় এখনো ঘুরে বেড়ায়, আপনি খেয়াল করে দেখবেন যে তাদের মাথায় হিজাব, তাদের চেহারাও পর্যন্ত দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো সামনে যাদেরকে ঠেলে দেওয়া দরকার, অর্থাৎ ডক্টর ইউনূসকে সামনে রেখে যেমন একটা ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশে চলতেছে, ঠিক একই জিনিস ওই জুলাই প্রতারণার সময় হয়েছে। বঙ্গবন্ধুকে সামনে ঠেলে দিয়ে যেমন বঙ্গবন্ধু বিরোধীরা আন্দোলন করেছে, নারীদের যাদের দেখে মনে হবে আপনার যে আসলে এই নারীটা তো আসলে ধর্মীয় কোনো মানে ধর্মীয় লেবাস নিয়ে আসে নাই, কিন্তু তাকে সামনে ঠেলে প্রগতিশীল দিয়ে না, পেছনে কিন্তু তথাকথিত হ্যাঁ তথাকথিত প্রগতিশীল নারী, হ্যাঁ, প্রগতিশীল নারী বলেন বা বাঙালির মানে সেই লেবাস, যেই সেই হ্যাঁ সেই সেই অ্যাটায়ারে যেই যে লেবাস, যেভাবে চলে বাঙালির আসছে লেবাস হচ্ছে আমাদের নিয়ে বিভিন্ন সামনে এসে আপনি অভিনেত্রীরা। যদি হ্যাঁ এই যে কি জানো এই ভদ্র মহিলার নাম নুসরাত তাবাসসুম বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ হ্যাঁ, এই ভদ্র মহিলা তো মানে নারীদের পোশাক কি হবে এটার বিরুদ্ধেও একটা আন্দোলন করেছিলেন। হ্যাঁ, উনি ওইখানে যে না নারীদের ব্লাউজ না পরলেও চলবে, এই ধরনের কিছু কথাবার্তা আমাদের এক্সাক্ট খেয়াল নাই, কিন্তু সেই ভদ্র মাই মহিলার বডি মাই সামনে কিন্তু ড্রেস, এই টাইপের একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, মাই বডি মাই চয়েস, না আই সাপোর্ট দ্যাট, হার বডি হার চয়েস, আই সাপোর্ট দ্যাট থিং, বাট অফ কোর্স, কিন্তু সে আসলে তো তারা এখন একটা মুখোশের আড়ালে ছিল। ধর্মীয় রাজনীতি কে প্রমোট করতেছে, তো এটা একটা কমপ্লিটলি একটা প্রতারণা ছিল, সেটা সব দিক থেকেই। আর নিতাই আরেকটা জিনিস দেখবেন, নারীদের ভিতর একটা জিনিস আছে, আমার বয়ফ্রেন্ড বলেছে, আমার জামাই বলেছে, আমার বাবা বলেছে, আমার ভাই বলেছে, আমার বন্ধু বলেছে। তোর ব্রেনটা কোথায়? তোর ব্রেনটা কি ড্রয়ারে রাখা? তুই নিজে কি বলছিস? তোর নিজের চিন্তাটা কোথায়? সেই জায়গাটা তোর নাই কেন? পরিবর্তিতে আসলে এই কথাটা যেটা বললেন না, এই ক্ষেত্রে ইন প্র্যাকটিক্যাল আমার কেন জানি এখনো মনে হয় যে বাংলাদেশের মহিলাদের ধর্মীয়ভাবে সফট করা পুরুষদের জন্য, বা এদের আসলে ধর্মীয়ভাবে কাবু করা সহজ একটা পুরুষের থেকে, যেটা আমার মনে হয়। কারণ আমি আমার পার্সোনাল লাইফে এই ধরনের অনেক ইনিশিয়েটিভ দেখেছি আমার মা বোন বা বাসায়। আমার মনে হয় কি এদের উপরে না ধর্মীয়ভাবে মানে একটু এদের প্রেশারাইজ করাটা বিভিন্নভাবে খুব সহজ একটা পুরুষের থেকে। এইটা সহজ, কারণ হচ্ছে মেয়েদের বাইরের জগতের সাথে যোগাযোগটা একটু কম থাকে। আমরা 6-7 উঠলে একটা বাচ্চাকে খেলাধুলা করা বন্ধ করে দেই, তাকে বিভিন্ন জায়গায় যাওয়া, হ্যাঁ যাতায়াত করা বন্ধ করে দেই। সে একটা ডিলিউশনাল জগতে বাস করে, তাকে ঘোড়ায় চড়ে রাজকুমার এসে রক্ষা করবে। ঠিক আছে? তো রাজকুমার যে আসবে না, রাজকুমারের বদলে যে জঙ্গি বন্ধু ইউনূস আসবে, সেটা তারা স্বপ্নেও ভাবে নাই আর কি। সেটাই। আফসানা আপু, এডুকেশন সিস্টেম তো নাই। এডুকেশন সিস্টেম বলতে আসলে বাংলাদেশে এই মুহূর্তে কিছু নাই। আজকে মে মাসের 1 তারিখ। টিচাররা এখন সত্যি কথা ক্লাসের অ্যাটেন্ডেন্স নিতে স্টুডেন্টকে মানে ভয় পায়, একদম রীতিমতো ভয় পায়। আমি যদি আপনাকে এক্সাক্ট বলি, ক্লাস 4-5 এর স্টুডেন্টদেরও যখন টিচার এখন যাচ্ছে তারা ভয় পায়। মেয়েদের ভয় পায় এই কারণে যে তারা ভয় দেখায় তাদের বয়ফ্রেন্ড আছে সমন্বয়ক, আর ছেলেরা তো ছেলেরাই। আর স্টুডেন্টরা তো রাস্তায় এখন হয়ে গেছে হচ্ছে ভাড়ার গ্যাং, কিশোর গ্যাং হয়ে গেছে। এই যে একটা জেনারেশন, বা আমি যদি বলি যে অ্যাটলিস্ট যদি আমাদের শিক্ষাবর্ষ দিয়ে হিসাব করি যে 2টা বছরের মানে এই গত বছর এই বছর বা কবে দেশ ঠিক হবে সেটা আমরা জানি না, এই যে 2-1 বছরের এডুকেশনের যারা আছে, শিক্ষা ব্যবস্থায় যারা থাকবে, এদের ফিউচার বা এদের মাধ্যমে আমাদের দেশের ফিউচারের কি অবস্থা হবে, আপনি কি ভাবেন এটা? বাঁধন, এটা কি আমার কিছু বলতে হবে বাঁধন? এটা তো দিবালোকের মতন পরিষ্কার যে লেখাপড়ার আর দরকার নাই। বাপ মাও ভাবছে যে আমার ছেলে তো টাকা নিয়ে আসছে, আর পড়ালেখা করে কি করবে? আমার ছেলে টোকাই, সে এখন দৈনিক 5,000 টাকা নিয়ে আসছে বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি করে। সেই বাপ মা সেজন্য ভাবছে যে তো পড়ালেখার আর দরকার নেই। শিক্ষা দিয়ে আমাদের কি হবে সত্যিকার অর্থে? আপনি নিশ্চয় যদি চায়নার দিকে তাকান, চায়নায় যখন এই রেভুলেশন হয়েছে 1967 বা 69-এর দিকে, আমার ঠিক সালটা মনে নেই, তাদের 10 বছর কোনো লেখাপড়া হয় নাই, তারা শিক্ষকদেরকে মেরে ফেলেছে। তো এই ধরনের যখন রেজিম চেঞ্জের, নির্বাচিত সরকারকে হটিয়ে একটা ব- মানে এক্সট্রিমিস্ট সরকারকে বসানো হয়, তখন তারা সিস্টেমেটিক ওয়েতে লেখাপড়ার জিনিসটাকে চাপা দিয়ে দেয়। লেখাপড়া করলেই তো আপনি সচেতন হয়ে যাবেন। আপনাকে ভাড়াটে ভাড়াটে বাহিনী হিসেবে তখন কিভাবে ব্যবহার করবে? 138টা কিশোর গ্যাং এরা যদি লেখাপড়ায় ফিরে যায়,
এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তো লেখাপড়া বলে কিছু নেই আসলে গত 9 মাস। এরা যদি লেখাপড়ায় ফিরে যায়, এদের কাজগুলো, এদের পারপাস গুলো কারা সার্ভ করবে? আপনি, আমি? সুতরাং ওরা লেখাপড়া হতে দিবে না। লেখাপড়া করার কোনো প্রয়োজন নাই, এটাই তাদের বার্তা। এই কারণে তারা বই ছাপায় দেয় নাই সময় মতন। তারা বিভিন্ন নিয়োগ পরীক্ষা যেগুলা তারা আইওয়াসের জন্য করছে, এসবির পরীক্ষায় মনে হয় দেখলাম তারা প্রশ্নের সাথে উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা হ্যাঁ, ভিডিও ক্যামেরা এসেছে। বন্ধ করে হ্যাঁ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, কারণ কারণ যদি লেখাপড়া থাকে বা অন্যান্য জিনিসপত্র থাকে, এই যে নির্বিচারে যে জামাতের নিয়োগ হচ্ছে, সেটা তো তারা করতে পারবে না। নিতাই মুক্তিযুদ্ধের পরে 53 বছরে 43,000 মানুষ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছে। সেখানে গত 8 মাসে জুলাই জুলুমের কোটায় 68,000 লোক কোনো রকমের বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগপ্রাপ্ত হয়েছে। আমাদের এসব আলোচনা আমরা যত করব মাথা খারাপ হয়ে যাবে। আপু, প্রশাসনে 50,000 মানে সরকারি কর্মচারীদের তালিকা করা হয়েছে এবং বলা হচ্ছে যে তারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট বেনিফিশিয়ারি। এটা হচ্ছে গত সোমবার বা মঙ্গলবারের ঘটনা। মানে ওরা কনফার্ম হয়েছে যে 50,000 লিস্ট হয়েছে। এই 50,000 মানুষ, আমি ধরে নিলাম যদি অর্ধেকেরও চাকরি এরা মাইনাস করে, তার মানে 50,000 25,000 নতুন নিয়োগ করবে এরা নিজেদের, আর বাকি হ্যাঁ, 25,000 যারা থাকে সাথে একটা আর্থিক লেনদেন করবে। এই জুলাই যোদ্ধাদেরকে নিয়োগ দিয়ে দিবে। না, জুলাই জুলাই কোটা চালু যোদ্ধারা তো হয়েছে আপা তো। হচ্ছে, না না, ওই যে হ্যাঁ, জুলাই যোদ্ধারা যাবে হচ্ছে ওই যে বুয়েটের একটা নতুন রিক্সা আছে, ওটা ট্রেনার হবে, টেসলা ওটা তো বলেই টেসলা দিছে। হ্যাঁ, না না, সব জুলাই। হ্যাঁ, ক্ষেত্রে ওটা তো এখন টেসলা হবে। জুলাই জুলাই কোটা চালু হয়েছে, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে এখন জুলাই কোটা চালু হয়েছে। জুলাই কোটা মানে হচ্ছে জামাত শিবির কোটা অ্যাকচুয়ালি। রাজাকার কোটা ডাইরেক্ট বলতেই পারে, এত লজ্জা পাওয়া কি আছে আমি বুঝি না। বলবে যে রাজাকার কোটায় ওগুলো নিয়োগ তো হচ্ছে। বলছেই যে তুমি কে আমি কে, রাজাকার 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 রাজা কোটা চালু হ্যাঁ, হয়েছে। ওরা তো রাজাকার কোটা বলেই দিছে। চালু। হুম। সেটাই। আচ্ছা বাদন, আজকে তো হচ্ছে 269তম দিন আমাদের নির্বাচিত সরকার নির্বাসনের। হুম। দেশে তো স্বাধীনতার মানে সপক্ষের শক্তি বা বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেটা এখন মোটামুটি অস্বীকার করার পর্যায়েই আছে। আপনার কি মনে হয় যে যারা হচ্ছে স্বাধীনতার সপক্ষে শক্তি, সেটা দলের যেখানেই যে দলেরই হোক, তারা হঠাৎ করে সশস্ত্র পথটা বেছে নিতে পারে? এখন আপনি যখন কোনো একটা রাজনৈতিক দলকে, রাজনৈতিক প্রতিষ্ঠানকে বা রাজনৈতিক ভাবে যারা একটি আদর্শকে বহন করে, সেখানে যদি আপনি দমন পীড়ন চালান বা সে ধরনের তাদেরকে রাস্তায় নামতে না দেন, রাজনীতি করতে না দেন, তাহলে খুব স্বাভাবিকভাবে তারা চরমপন্থার দিকে এগোতে পারে। এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু না না, আওয়ামী লীগ আমি নির্দিষ্ট। জিনিসটা রাজনীতির হিসেবে বলছি না। আমি জিনিসটা আসলে আওয়ামী লীগ বা রাজনীতির হিসেবে বলছি না। সোজা কথা হচ্ছে যে মানুষটা বাংলাদেশ বিলং করে, সে যখন হুম, দেখছে বাংলাদেশের 71 নাই, বাংলাদেশের যে অরিজিনালিটি সেটা মাইনাস, দেশ অন্যদিকে চলে যাচ্ছে, তখন তারা হুম। কোনোভাবে, সেটা বাইরের কোনো সাহায্য হোক বা যে কোনো ভাবেই হোক, আপনার কি মনে হয় এরা সশস্ত্র সংগ্রামের দিকে আগাবে? দলের পরিচয় নাই তার কোনো। সেটা সেটা আপনি যদি দলের পরিচয়ের বাইরে গিয়ে বলতে পারেন, যেমন ধরেন আমি দলের পরিচয়ের বাইরে হইলে আমি যখন দেখবো আমার দেশ বিপদে পড়ছে, আমি বিদেশে থাকলেও আমি দেশে গিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে রাজি আছি। হ্যাঁ, এবং সেই কথা আমি 5ই আগস্টের পর থেকেই বলতেছি। যেহেতু আমি বুঝতেছি বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন, বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন, এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় তো এটা পরিষ্কার যে সীমান্ত নিজের দখলে নাই বা নিজেদের নিয়ন্ত্রণে নাই। এবং তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন কার বিরুদ্ধে যুদ্ধ, কিসের বিরুদ্ধে যুদ্ধ, আমরা তো এগুলো বুঝি। হ্যাঁ, তো সেই জায়গায় তাও নিজের দেশকে তাও উদ্ধার তাও একটু করতে। ইন্টারাপ্ট করি, তাও সেখানে আবার স্পেসিফিক আছে যে শুধু একটাই হবে, সেটা জয়। মানে হুম। তারা জিতবেই কনফার্ম, মানে জিততেই আর হবে। তারা জিতবে। এখন যুদ্ধে জেতা আগে থেকে যদি কনফার্ম থাকে, ডক্টর ইউনূস তো আসলে মানে পাতানো খেলা ছাড়া খেলতে নামেন না উনি। যেখানে পাতানো খেলা আছে উনি সেখানেই খেলতে আসলে খুব স্বচ্ছন্দ বোধ করেন। যেখানে ওনার একমাত্র জয় সুনিশ্চিত, উনি সেখানেই আসতে পছন্দ করেন। এছাড়া আসলে ওনাকে দেখা যাবে না। 2006-7 সালে যেই রাজনৈতিক দল উনি গঠন করছিলেন, তখন উনি সেই দলটাও বন্ধ করে দিয়েছিলেন, কারণ উনি দেখছিলেন যে আসলে এটা দিয়ে কোনো লাভ হচ্ছে না। ওনার যে চিঠিটা ছিল বিভিন্ন মিডিয়ার কাছে, সেই মিডিয়াতে উনি বলেছিলেন যে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে না, সেই কারণে উনি হচ্ছে রাজনৈতিক দল বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ পাতানো খেলা ছাড়া আসলে ওনার কোনো ধরনের জয় নিশ্চিত ছাড়া উনি যুদ্ধে যাবেন না।
হ্যাঁ, এখন সেটা তো শুধু ওনার একার সিদ্ধান্ত নয়, সেটা ওনার পেছনে বা ওনার আশেপাশে বা উনি যাদের দালাল তাদের সিদ্ধান্তেরও বিষয় আছে। সেখানে উনি না থাকলে সেকেন্ড পার্সন কেউ আসবে নেতৃত্বে। হ্যাঁ, তো সেখানে আসলে আমাদের দেশকে রক্ষা করতে হলে আমি আওয়ামী লীগের মুখ চেয়ে বসে আছি 8 মাস 9 মাস হলো। আওয়ামী লীগের দিক থেকে আমি আসলে কোনো ধরনের দিক নির্দেশনাও পাচ্ছি না, আওয়ামী লীগের কাছ থেকে আমি কোনো আশা ভরসাও পাচ্ছি না। আওয়ামী লীগের নেতারা আসলে যে যার মতন বিদেশে আছেন, অনেকে যারা ভারতে ছিলেন তারা আস্তে আস্তে এখন ইউরোপ আমেরিকা এদিকে চলে আসতেছেন, কারণ তারা বুঝতে পারতেছেন যে আসলে খুব সহসা ওনারা আবার সেই মধুর ভাণ্ড লুটে পুটে খাওয়ার জন্য আবার বাংলাদেশে ফেরার মতন পরিস্থিতি তৈরি হবে না। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের মতন সাধারণ মানুষদেরকেই এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষদেরকেই আসলে বাংলাদেশের দখল নিশ্চিত করতে হবে। নইলে এইভাবে বিদেশি শক্তির হাতে বিদেশি শক্তির দালালদের হাতে যারা ডলার খেয়ে দেশে বিক্রি করে দেয়, তাদের হাতে আসলে দেশ ছেড়ে দিয়ে দেশের ভবিষ্যৎ আসলে খুবই অনিশ্চিত এবং সুনিশ্চিতভাবেই বাংলাদেশের একটি ভূখণ্ড হারাইতে হইতে পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে, বাংলাদেশের স্বাধীনতা চলে যাবে এবং তার পাশাপাশি এক বড় ধরনের দীর্ঘস্থায়ী সংকটে বাংলাদেশ পড়বে, যেটার মধ্য দিয়ে আসলে বাংলাদেশ আরেকটা ইউক্রেন আরেকটা প্যালেস্টাইন হওয়া থেকে বাংলাদেশ বাঁচতে পারবে বলে আমার মনে হয় না। সুতরাং সেই জায়গা থেকে সরিয়ে আনতে হলে আমাদের যদি প্রয়োজন হয়, যদি সেই আসলে পরিস্থিতি আছে কিন্তু এখনো দেয়ালে পিঠ থেকে যায় নাই, এখনো মানুষের উপরে আমার ভরসা আছে, জনগণের উপরে আমার ভরসা আছে, তো তারপরেও যদি সেই পরিস্থিতি হয় অবশ্যই আমাদেরকে সেই সশস্ত্র সংগ্রামে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনার আপু শেষ 2 মিনিট, এই দখলদারির যারা আছে অবসান কি হবে? বাঁধন যেটা বললো যে দখলদারির অবসান তখনই হবে যখন কৃষক শ্রমিক মেহনতি জনতা তারা রুখে দাঁড়াবে, এবং সেটা সশস্ত্র হবে নাকি রাজনৈতিক সমাধান হবে এটা জনগণকেই ঠিক করতে হবে। রুখে দাঁড়ানোর পদ্ধতির আগে মানুষকে বুঝতে হবে যে কি হচ্ছে, আমরা কি করতে পারি। আমরা এসব লাইভে আসি বা আমরা আলোচনা করি বা সোশ্যাল মিডিয়াতে আমরা স্ট্যাটাস দিই, আমরা মানুষকে অ্যাওয়ার করতে পারি। আমাদের কাজ কিন্তু এতটুকুই অ্যাক্টিভিস্ট হিসেবে। আমরা কিন্তু দিক নির্দেশনা দিয়ে দিতে পারবো না যে আপনি কি করবেন দেশে বসে, আপনি কি করবেন এবং আপনার এটা এখন কি করা উচিত। আপনি কি কোনো নেতৃত্বের মুখের দিকে তাকিয়ে বসে থাকবেন, না সাধারণ জনগণ হিসেবে আপনি রুখে দাঁড়াবেন, এই জিনিস কিন্তু আমরা বলে দিতে পারবো না। আপনাকে সম্যক পরিস্থিতিটা বুঝতে হবে। পরিস্থিতিটা খুবই ভোলাটাইল এবং এই পরিস্থিতিতে যদি সঠিক পদক্ষেপ নেওয়া না যায়, বাঁধন যেটা বলল, সার্বভৌমত্ব, স্বাধীনতা, মানচিত্র, মানবাধিকার সবকিছুই ভুলুণ্ঠিত হয়ে যাবে চোখের নিমেষে। তো আমরা এটা প্রত্যেক অনুষ্ঠানে বলি, আবারও বলছি যে কৃষক শ্রমিক মেহনতি জনতা সাধারণ মানুষ, আমি এলিট গুলশান বনানী ধানমন্ডি এবং আমাদের মতন যারা এলিট আছেন তাদের কথা আমি বলি না, কারণ তাদের কোনো পরিস্থিতিতেই কোনো কিছুতে গায়ে আঁচ লাগে না। যাদের ডিমের দাম জানতে হয়, যাদের সবজির দাম জানতে হয়, যাদের সয়াবিন তেলের দাম জানতে হয়, যার বাচ্চার লেখাপড়া দেশেই হবে, তারা যদি রুখে না দাঁড়ায়, তারা যদি বুঝতে না পারে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং তার নিজের মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, ততদিন পর্যন্ত এই জিনিস প্রতিহত করার কোনো রকমের পরিস্থিতি তৈরি হবে না। বাঁধন, সর্বশেষ প্রশ্ন, গণজাগরণ মঞ্চ যেটা মাঝখানে হঠাৎ করে একটা গিমিক ছড়ালো, গণজাগরণ মঞ্চ 2.0 হবে নাকি আরেকবার? এটা কারা ছড়িয়েছে আমার জানা নেই, কারণ এটা আমাদের ভেতরকার কেউ না। এটা আমি বলি যখন লাকি লাস্ট টাইম হচ্ছে যে এই বর্তমান দখলদার সেনাপতি ইউনূস এর দিকে হচ্ছে যে ধর্ষণ মামলার জন্য প্রতিলিপি দিতে গেল, যখন লাকিকে পেটানো হলো, তখন হঠাৎ করে একটা রব উঠলো যে আওয়ামী লীগ আবার গণজাগরণ মঞ্চ 2.0 রিস্টোর করছে। তো গণজাগরণ মঞ্চটা আসলে আওয়ামী লীগের কোনো সেটআপ ছিল না, সেটা ছিল সাধারণ যারা মানুষ, যারা হচ্ছে রাজাকারদের বিচার চেয়েছিল, যুদ্ধাপরাধীর বিচার চেয়েছিল, তাদের একটা প্ল্যাটফর্ম। তো দেশ তো আবারও বিপদে, আবার কি গণজাগরণ মঞ্চ রিভাইভ করবে? আপনি যদি ইতিহাসের দিকে তাকান, আসলে একই জিনিস দুইবার হয় না। আপনি যদি মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধ দুইবার হয় না। আপনি যদি 90-এর গণ অভ্যুত্থানের কথা বলেন, গণ অভ্যুত্থান 90-এর যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে একই জিনিস দুইবার হয় না। যদি জনতার আদালতের কথা বলেন, সেটাও আসলে দুইবার হয় না। গণজাগরণ মঞ্চ আসলে দুইবার হবে না। হ্যাঁ, যেটা হবে যে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের উত্থান ঘটবে
এবং সেটার নাম আসলে গণজাগরণই হতে হবে, নট নেসেসারিলি, হ্যাঁ, বা আমাদেরকেই নেতৃত্ব থাকতে হবে, নট নেসেসারিলি, বা আমরা সামনে এসে কথা বলতে হবে, নট নেসেসারিলি। এখানে হচ্ছে আপনি যদি মুক্তিযুদ্ধ সপক্ষের মানুষের একটি আন্দোলন হয়, যদি একটি মঞ্চ হয়, সেটা গণজাগরণ মঞ্চ হতে হবে কেন? সেটা যে কোনো নামেই হতে পারে, আপনি যেই নামেই দেন না কেন, যেই ফরম্যাটেই আনেন না কেন, এটা একটা তো বিষয় হচ্ছে যে এটা হওয়াটা খুব জরুরি এবং এটা হতে পারে, হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। এবং সেইখানে আসলে আমরা সাধারণ মানুষের একতাবদ্ধ বা যুদ্ধবদ্ধ যে আন্দোলন, সেটাই আমরা দেখতে চাই। এখানে গণজাগরণ মঞ্চ আসলো কি, আমরা আসলাম কি, কে আসলো, ডাজন্ট ম্যাটার। এটা একটা আন্দোলন হতে হবে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের যে চেতনা, সাধারণ মানুষের যেই স্বাধিকারের চেতনা, সাধারণ মানুষের যে মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের যেই রুট, যেই চেতনার যে জায়গাটা, যেটা আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা স্বাধীন হওয়ার আগেই নির্ধারিত হয়েছিল, বাংলাদেশ কোন ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলাদেশের কোন কোন চেতনার জায়গা বা বাংলাদেশের কোন কোন মূল কথা বা মূল সূত্রের উপরে বাংলাদেশ দাঁড়াচ্ছে, সেটার উপরে দাঁড়িয়ে যেই বাংলাদেশ গঠিত হয়েছিল, সেই গঠিত বাংলাদেশের পক্ষে যারা আন্দোলন করতে আসবে বা যোদ্ধা হিসেবে আসবে, তারা নতুন করে বাংলাদেশকে পুনরুদ্ধার করবে। তার জন্য নতুন করে হয়তো কোনো নাম আসবে, নতুন করে হয়তো কিছু চেহারা আমরা চিনবো। সময়ের প্রয়োজনে নেতা বা সময়ের প্রয়োজনে আসলে নেতৃত্বের উদ্ভব ঘটে। তো সেই সময়ের প্রয়োজনে আসলে নতুন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পক্ষের মানুষরা সামনে এগিয়ে আসবে, সেটাই বিশ্বাস করি। সেখানে গণজাগরণ মঞ্চের আবার পুনরুত্থানের কোনো প্রয়োজন নেই। আমি মনে করি নতুন করে, নতুন মুখে যারা তরুণরা আছে, যারা রক্ত দিতে ভয় পায় না, যাদের এখন সময় আসলে রক্ত দেওয়ার এবং বাংলাদেশকে পুনরুদ্ধার করার, আমি আশা করি তারাই বাংলাদেশকে পুনরুদ্ধার করবে। আমরা সাথে থাকবো, পাশে থাকবো, দরকার হলে পাশে থেকে যুদ্ধ করব। সেখানে আমাদের যতটুকু এক্সপেরিয়েন্স আছে বা যতটুকু অভিজ্ঞতা আছে আমাদের নিজেদের আন্দোলন থেকে, যদি প্রয়োজন হয় তাদেরকে দিতে পারি। যদি তারা প্রয়োজন না মনে করে, কোনো দরকার নেই, আমরা পাশে থেকে পেছনে থেকেই আসলে তাদের সাথে একত্রিত হব, সামিল হব। ধন্যবাদ আপনাদের দুজনকে, আসলে ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে শুধু এতটুকুই বলতে চাই, আজকে 269তম দিন শেষের অলমোস্ট আর কিছু সময় বাকি আছে। দখলদারের হাতে আমার দেশ, আমার ভূমি, আমরা কেউই নিরাপদ নই। আমাদের কারোর জীবনের নিরাপত্তা নেই, কারোর আর্থিক নিরাপত্তা নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে বিক্রির অলমোস্ট দোরগোড়ায়। আমরা এই দখলদারিত্বের অবসান খুব তাড়াতাড়ি আশা করি। প্রয়োজনে সেটা দেশ ও জনগণ তাদের নিজস্ব অধিকার নিজেরা বুঝে নিবে। এবং আমরা আশা করি বাংলাদেশের নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, উনি আমাদের লিডার, উনি আমাদের প্রধানমন্ত্রী। আমরা ওনার সুস্থতা কামনা করি এবং দেশ ও জনগণের আশু মুক্তির জন্য সবাই যে যার মতে প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা। জয় বাংলা।